হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য 2 আসামি ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান। বণিক বার্তার সংবাদ অনুযায়ী দেখা যাচ্ছে যে 2024 সালের 5ই আগস্ট রাজধানী চাঙ্কারপুলে 6 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজকে রায় দিয়েছে। ট্রাইব্যুনালের সাবেক ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং রমনা বিভাগের সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুলকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া একই মামলায় আরো কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তা ইমরুলকে 6 বছরের কারাদণ্ড, শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনকে 4 বছরের কারাদণ্ড এবং কনস্টেবল সুজান হোসেন, নাসিরুল ইসলাম এবং ইমাজ হোসেনকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের গত 15 জুন উভয় পক্ষের যুক্তিতর্কে উপস্থাপনের শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেছিলেন। এই মামলায় 11 জন সাক্ষী দিয়েছেন। গত বছরের 18 সেপ্টেম্বর 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এবং মামলা সূত্রে জানা যায় যে 2024 সালের 19 জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণ আমির হোসেনকে গুলি করা সহ নাসিম ও মায়া ইসলাম হত্যার ঘটনায় মামলা হয় এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এই নিয়ে 5ম মামলার রায় হলো। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন একসময় বাংলাদেশে নকল বন্ধ করার জন্য এবং তরুণ শিক্ষামন্ত্রী হিসেবে বিএনপির অতীতের এক সময় তিনি যথেষ্ট নাম করেছিলেন এবং মানুষ তাকে পছন্দ করেছিল তার কর্মকাণ্ডে। কিন্তু এবারও অনেকেই আশা করেছিলেন যে তিনি শিক্ষামন্ত্রী হলে শিক্ষার যে অবনতি এবং শিক্ষা ব্যবস্থা যে ধস, বাংলাদেশের কারিকুলাম থেকে শুরু করে সবকিছুর মধ্যে যে অপশিক্ষা বা অশিক্ষা ঢুকে গেছে, তিনি শিক্ষামন্ত্রী হলে পুরো বিষয়টা অন্যরকম হবে। কিন্তু দেখা গেল বিষয়টি আসলে ওভাবে এগোলো না। তিনি একের পর এক এমন সব মন্তব্য করলেন, একের পর এক এমন সব পদক্ষেপ নিচ্ছেন বা এমন সব কথাবার্তা বলেন যেটা আসলে খাজনার থেকে বাজনা বেশি, অপকারান্তরে মনে হতে পারে যে শিক্ষার্থীদেরকে তিনি প্রতিপক্ষ মনে করছেন, এরকম একটা বিষয় মনে হয় আর কি তার কথাবার্তা শুনলে। তিনি যে মন্তব্যটি করেছেন যে প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, আসলে বিষয়টি কি? সম্প্রতি শিক্ষা বিষয়ক এক সভায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রশ্নপত্র ফাঁস না হলেও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হলে তারও বিচার হতে হবে। শিক্ষা ব্যবস্থাকে গুজব ও বিশৃঙ্খলা থেকে রক্ষা করার সদিচ্ছা হিসেবে এই বক্তব্যকে ইতিবাচক মনে হলেও এর ভেতরের আইনি ও কাঠামোগত অস্পষ্টতা মুক্ত সাংবাদিকতা এবং জনস্বার্থ সুরক্ষার ক্ষেত্রে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হল, কোন খবরটি সঠিক আর কোনটি বিভ্রান্তিকর তা নির্ধারণ করবে কে? যদি এই ক্ষমতা সম্পূর্ণভাবে আমলাতন্ত্র বা কোনো বিশেষ সরকারি সংস্থার হাতে থাকে তবে তার অপব্যবহারের ঝুঁকি প্রবল। অনেক সময় নিজেদের প্রশাসনিক ব্যর্থতা বা গাফিলতি ঢাকতে যেকোনো অনুসন্ধানী প্রতিবেদনকেই বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত বলে তকমা দেওয়ার একটি প্রবণতা দেখা যায়। একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর তা নিয়ে প্রতিবেদন লেখা সাংবাদিকতার কাজ নয়, বরং ফাঁসের আশঙ্কা বা জালিয়াতির চেষ্টা চলছে কিনা তা আগেই প্রকাশ করে দেওয়া জনস্বার্থের অংশ। ধরা যাক, একজন সাংবাদিক নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে প্রশ্ন ফাঁসের চক্র সচল হওয়ার খবর পেলেন এবং প্রতিবেদন প্রকাশ করলেন। পরবর্তীতে প্রশাসনের তৎপরতায় হয়তো সেই চক্র সফল হতে পারল না বা প্রশ্ন ফাঁসের অকাট্য প্রমাণ মিলল না। নতুন এই বক্তব্যের আলোকে তখন কিন্তু ওই সাংবাদিকের সততা থাকা সত্ত্বেও তাকে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব। এর ফলে সাংবাদিকরা যেকোনো অনিয়ম নিয়ে প্রতিবেদন করতে ভয় পাবেন এবং শিক্ষক বা শিক্ষার্থীরা ভেতরে চলা কোনো জালিয়াতির তথ্য গণমাধ্যমকে জানাতে সাহস পাবেন না। প্রকারান্তরে দুর্নীতিবাজ ও প্রশ্ন জালিয়াত চক্রগুলো এক ধরনের অদৃশ্য সুরক্ষা পেয়ে যাবে।
বিশ্বের যেকোনো পরিপক্ক গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষতিকর গুজব ও সৎ উদ্দেশ্যে করা ভুলের মধ্যে স্পষ্ট পার্থক্য করা হয়। যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া প্রশ্ন বানিয়ে বিক্রি করছে বা পরীক্ষা বাতিলের জন্য বিশৃঙ্খলা ছড়াচ্ছে, তাদের কঠোর ফৌজদারি শাস্তি নিশ্চিত করা যৌক্তিক। তবে কোনো সাংবাদিক বা নাগরিক যদি বস্তুনিষ্ঠ প্রমাণের ভিত্তিতে জনস্বার্থে কোনো আশঙ্কার কথা প্রকাশ করেন এবং পরে তা ভুল প্রমাণিত হয়, তবে তা সর্বোচ্চ খবরের সংশোধন বা দুঃখ প্রকাশের মাধ্যমে সমাধান হওয়া উচিত, ফৌজদারি মামলা দিয়ে নয়। যথাযথ সাংবাদিকতার মানদণ্ড মেনে করা অনুসন্ধানী প্রতিবেদনকে শতভাগ আইনি সুরক্ষা দেওয়া প্রয়োজন। শিক্ষা ব্যবস্থার পবিত্রতা রক্ষা করা এবং প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট ভেঙে দেওয়া সরকারের অবশ্যই একটি বৈধ ও প্রশংসনীয় উদ্দেশ্য। কিন্তু সেই লক্ষ্য অর্জন করতে গিয়ে যদি এমন কোনো আইনি জাল বিছানো হয় যা স্বাধীন মত প্রকাশ এবং অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধ করে, তবে তা হিতে বিপরীত হতে বাধ্য। ডিজিটাল যুগে গুজব যেমন বিপজ্জনক, তেমনি গুজবের দোহাই দিয়ে সত্য অনুসন্ধানের পথ বন্ধ করে দেওয়াটাও একটি গণতান্ত্রিক সমাজের জন্য সমান ক্ষতিকর। তাই আইন বা ব্যবস্থা এমন হওয়া দরকার যা অপরাধীকে ধরবে, কিন্তু সত্যের কণ্ঠস্বরকে অভয় দেবে। মানব জমিনের রিপোর্ট, ইরানের কোনো অস্তিত্ব থাকবে না, ট্রাম্প বলেছেন এই কথাটি, এবং আগ্রাসনের জবাব হবে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো। President Donald Trump's warning that Iran may no longer exist, or that the US would militarily complete the job if Iran continued its actions. Those remarks came during an extremely fragile ceasefire after renewed military exchanges. According to the Trump administration, the statements were made after Iran allegedly violated the ceasefire and attacked shippings and regional targets, prompting new strikes. প্রশ্ন হচ্ছে, why would Trump make such a statement in the middle of the peace process? There are several plausible explanations discussed by analysts, but no single confirmed reasons. First of all, coercive diplomacy. This is called coercive diplomacy. কি হয় coercive diplomacy তে? One interpretation is that Trump was trying to increase pressures on Iran by combining negotiations with the threat of overwhelming military force. এটা ট্রাম্প বহু আগে থেকে করে আসছে, এবং এর ফলে যেটা হয়, নেগোসিয়েশন প্রসেসটাই অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়। The idea is to deter further attacks while keeping Iran at the negotiating table. এরপরে যেটা বলা হয় সেটা হচ্ছে negotiating leverage. Trump has often used very forceful public rhetorics during international negotiations, and supporters argue this strengthens bargaining power, while critics contend it can undermine diplomacy by increasing mistrust. And this is, and at the same time there is an apparent tensions between these threats and the ongoing peace efforts. On one hand, US officials continue to discuss negotiations and inspections. On the other, Trump warned of severe military consequences if Iran resumed hostile actions. যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুকে নতুন করে হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এর একদিন আগে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জবাবে ইরানে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেন্টকম জানায় যে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইরানের অব্যাহত আগ্রাসনের সরাসরি জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে, এবং সেন্টকমের ভাষ্য অনুযায়ী হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক নজরদারি, অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থা, এবং আকাশ প্রতিরক্ষা স্থাপনা, ড্রোন ও সংরক্ষণাগার, এবং মাইন পেতে সক্ষম সামরিক সক্ষমতা। এই খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এবং এমন উত্তেজনা এমন এক সময় দেখা দিল যখন ওয়াশিংটন এবং তেহরান একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চালাচ্ছে। লক্ষ্য ছিল এমন একটি অজনপ্রিয় যুদ্ধের অবসান ঘটানো যা বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া করেছে এবং হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে। The statement does not necessarily mean that the United States had abandoned diplomacy. Instead, it reflects a strategy, whether effective or not, of pairing diplomatic talks with explicit military threats. Whether this approach encourages peace or makes negotiations more difficult is a matter of political debates, and experts hold differing views.
যুক্তরাষ্ট্রে হামলার পর রোববার ভোরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইজিআরসি জানায় যে তাদের নৌ এবং মহাকাশ বাহিনী যৌথভাবে কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। প্রেস টিভির উদ্ধৃতিতে গার্ড বাহিনী এক বিবৃতিতে বলেছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করা ইসলামাবাদ সমঝোতা স্মারকের প্রথম ধারার পরিপন্থী এবং এর ফলে সব ধরনের কূটনৈতিক প্রক্রিয়া সম্পৃক্তভাবে স্থগিত হয়ে যেতে পারে। কালের ঘণ্টার খবরে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এই যৌথ অভিযান চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইজিআরসি। সম্প্রতি ইরানি ভূখণ্ডে মার্কিন হামলার জবাবে রবিবার অর্থাৎ 28 জুন ভোরে তারা এই পাল্টা আঘাত আনে। আইআরজিসি নৌবাহিনী এক কঠোর বিবৃতিতে জানিয়েছে যে মার্কিন হামলা হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করতে পারবে না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নারকীয় পরিস্থিতির সম্মুখীন হবে। এছাড়াও ওয়াশিংটনের যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে বলেও তারা ঘোষণা করেছে। এটা আসলে আবারও কি যুদ্ধের তীব্রতা সেটিকে বাড়িয়ে দিবে? আলোচনা কি যে কোনো সময় ভেস্তে দিতে পারে, নাকি এটা ট্রাম্পের নতুন পদ্ধতি? তবে কালের কণ্ঠ বলছে যে ঘটনার পর 2 সপ্তাহের মাথায় দুই দেশের মধ্যকার ভঙ্গ যুদ্ধ বিরতি চুক্তিটি সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করে তেহরানকে সতর্ক করেছেন যে নতুন করে সংঘাত বাড়ালে ইরানের অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে। যদিও তিনি কথাটি প্রায় বলেন বিভিন্ন নামে বিভিন্ন ভাষায়। প্রকাশিত নমুনায় দেখা যায় পাসপোর্টের একটি পাতায় হোয়াইট হাউসের রেজলিউট ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাম্পের প্রতিকৃতি রয়েছে। ব্যাকগ্রাউন্ডে রয়েছে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার মূল ঘোষণাপত্র এবং নিচে ট্রাম্পের সই। অপর পাতায় জায়গা পেয়েছে মার্কিন চিত্রশিল্পী জন ট্রাম্বুলের 1776 সালের বিখ্যাত দ্য ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স চিত্রকর্ম। পরে এক্সে একই নকশার একটি ছবি প্রকাশ করে হোয়াইট হাউসও। ক্যাপশনে লেখা প্যাট্রিয়ট পাসপোর্ট। বর্তমানে ব্যবহৃত মার্কিন পাসপোর্টের ভেতরে প্রচ্ছদে রয়েছে শিল্পী পার্সি মোরানের আঁকা ফ্রান্সিস স্কট কি এর একটি ঐতিহাসিক চিত্র। সেখানে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ফোর্ট ম্যাকহেনরি যুদ্ধের পরের সকালের দৃশ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি ছাপা রয়েছে জাতীয় সঙ্গীতের কয়েকটি পংক্তিও। নতুন স্মারক পাসপোর্টে সেই নকশার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকৃতি যুক্ত হওয়ায় দেশটির রাজনৈতিক ও সামাজিক মহলে তৈরি করেছে ব্যাপক আলোচনা।